আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্যানাসিয়া পাবলিকেশনসের নতুন বই এ নিউ সাকসেসের দ্বিতীয় কিস্তিতে আমরা আবার চলে আসলাম এ নিউ সাকসেস বইটা নিয়ে। আজকে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু একটা মজার ক্লাস। এই মজার ক্লাসে আছে ছন্দে ছন্দে বায়োলজি এবং এর সাথে বায়োলজির কিছু অধ্যায় নিয়ে আমাদের এ নিউ সাকসেস বইয়ে কি কি টপিক আছে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা। তো আমরা এই যে এ নিউ সাকসেস বইটা লিখেছি, আমাদের এখানে প্রায় ৮,০০০-এরও অধিক এমসিকিউ রয়েছে। আমাদের এখানে আছে বাংলা, ইংলিশ, জিকে, আইসিটি, এছাড়াও সায়েন্সের 4টা সাবজেক্টের চমক, অর্থাৎ যেগুলি পড়লেই অর্থাৎ প্রতি সাবজেক্ট থেকে খুব বেশি হলে 400 থেকে 500-র মতো এমসিকিউ। এগুলি পড়লে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আমাদের কাঙ্ক্ষিত যেই কলেজে আমরা পড়তে চাই সেই কলেজটা আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে। তো আজকে যে বায়োলজি ক্লাস, এই বায়োলজি ক্লাসে আমরা মোটামুটি অংশগুলো নিয়ে চলে আসছি। বায়োলজির যেই পার্টগুলো রয়েছে এই অংশগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সো কি কি আছে আমরা একটু চোখ বুলাই এবং একটু দেখার চেষ্টা করি যে কি কি বলছে। তো প্রথমত ওই 24-25 সালের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, তো গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে চলে আসছে ছন্দে ছন্দে জীববিজ্ঞান। আমরা জীববিজ্ঞানের মতো কাঠখোট্টা বিষয়কে, একটা নিরস বিষয়কে কিভাবে করে রসালো করে এবং সবচেয়ে নাম্বার বেশি তোলার জন্য যে স্কোপ পয়েন্টটা, সেটা কিন্তু আমাদের এই এ নিউ সাকসেস বইয়ের মধ্যে রয়েছে। কি কি আছে আমরা একটু দেখব। যে ঝিল্লিবিহীন অঙ্গাণুসমূহকে, অর্থাৎ কোষীয় ঝিল্লিবিহীন যে অঙ্গাণুসমূহগুলো রয়েছে এগুলোকে মনে রাখার জন্য কিছু শর্ট টেকনিক, যেমন বলছে রাইসুল মাইক্রোবাস পেই সিলেটে ফিরল। তো এখানে আমরা ঝিল্লীয় কোষীয় অংশগুলোর নাম মনে রাখতে পারি। তো ঝিল্লিবিহীনগুলো মনে রাখলে ঝিল্লিযুক্তগুলো কিন্তু অটোমেটিক্যালি মনে রাখা হয়ে যায়। যেমন রাইসুল থেকে রাইবোজোম, মাইক্রোবাস থেকে মাইক্রোফিলামেন্ট মাইক্রোটিউবুল, পে থেকে প্রোটিওসোম, ই থেকে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেলেটে থেকে সেন্ট্রিওল, ফিল্লো থেকে ফিলামেন্ট। এই কয়টা হলো কি ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। এগুলো বাদ দিয়ে যারা রয়েছে সবগুলোই কি ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু। সো ঝিল্লিযুক্ত ঝিল্লিবিহীন আমাদের আশা করি এই ছন্দের উপর আর কোনো কনফিউশন থাকবে না। এই রিলেটেড কোশ্চেনগুলো আমাদের এ নিউ সাকসেস অর্থাৎ এই বইটার মধ্যে দেয়া আছে। আমরা চেষ্টা করব যে বইটা থেকে সবগুলো বিষয় আত্মস্থ করে ফেলতে, এবং আমাদের দেখা যাবে যে একদিন বা 2 দিনের মধ্যে পুরোপুরি বায়োলজি অংশটাই শেষ। আমরা যা যা পরীক্ষায় আসবে তাই আমাদের এই নিউ সাকসেস বইয়ের মধ্যে বায়োলজি অংশে খুব সুন্দর করে দেওয়া আছে। বলছে ডিএনএ ভাইরাস সমূহ টিটু স্যার হামিম ভাইয়ের সিনিয়র ডিন ভেরি টিপস দিতে পারেন। টিটু স্যার থেকে টিটু ফাজ ভাইরাস অর্থাৎ ডিএনএ ভাইরাস সমূহ পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে। নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি ভাইরাস, নিচের কোনটি ব্যাকটেরিয়া। সো এগুলো মনে রাখার জন্য আমাদের কিছু ট্যাকটিক্স আছে। এই ট্যাকটিক্সগুলো আমরা একটু ভালো মতো করে দেখে নিতে পারি। যেমন এখানে আমরা বললাম যে টিটু ফাজ ভাইরাস, হারপিস, তারপর ভ্যাকসিনিয়া, অ্যাডিনো ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, টিআইভি ভাইরাস, পোলিও ভাইরাস। সো ভাইরাসগুলোকে আমরা ভালো মতো করে মুখস্থ রাখার চেষ্টা করবো। এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই যে ভাইরাসযুক্ত ডিএনএ ভাইরাসগুলো মনে রাখলে অটোমেটিক্যালি আমরা আরএনএ ভাইরাসযুক্ত রোগ কোনটা ইজিলি আমরা পারবো। তো এখান থেকে আমরা এই ট্রিক্সটা ইউজ করেও ইজিলি কিন্তু মনে রাখতে পারি যে আমাদের কোনটা কোনটা খুবই গুরুত্বপূর্ণ। ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু যেমন আমরা পারলাম, ডিএনএ ভাইরাস সমূহ আমরা মনে রাখবো। ওকে, নেক্সটে চলে যাই। ভাইরাস ঘটিত বা রোগগুলো, ভাইরাস ঘটিত রোগগুলোর ক্ষেত্রে মনে রাখার কি কি নিয়ম দিছি আমরা। বাংলাদেশে অবস্থিত পিজি হাসপাতাল একটি ইন্টারন্যাশনাল মানের হসপিটাল। টিপু স্যার এখন ক্যান্সারের ডাক্তার। তাহলে হসপিটালের ডাক্তার টিপু স্যার। টিপু স্যার কেমনে করে মনে রাখবো, দেখবো যে বাংলাদেশে অবস্থিত পিজি হসপিটাল। বাংলাদেশ থেকে বসন্ত, অবস্থিত থেকে কি আছিল রোগ, অনেক সময় আমাদের আচিল হয়, এটা মূলত ভাইরাস ঘটিত রোগ। তারপর পি থেকে কি পোলিও পিজ্জর, জি থেকে জলাতঙ্ক জন্ডিস, হাসপাতাল থেকে হাম আর হারফিস, একটি থেকে এইডস, ইন্টারন্যাশনাল থেকে ইনফ্লুয়েঞ্জা। এরপরে মানের থেকে হইল মাম্পস, আমরা মাম্পস রোগ অর্থাৎ গালটা ফুলে যায়। আমরা অনেক সময় দেখি অনেক ছোট বাচ্চাকে কিংবা অনেক মানুষকে গালের মধ্যে একটা সাদা ফুটো ফুটো টাইপের স্টিকার বসায় দিতে। যাই হোক, এই স্টিকারটা বসায় দেওয়াটা মূলত কি মাম্পস রোগের ভাইরাসটাকে রদ করে ফেলে। টিপু থেকে কি ধানের টুংরো রোগ, সার থেকে সার্স ভাইরাস, এখন থেকে ফুট অ্যান্ড মাউথ, ক্যান্সার থেকে ক্যান্সার, ডাক্তার থেকে ডেঙ্গু। এগুলা মনে রাখার চেষ্টা করবো। ব্যাকটেরিয়া জনিত রোগগুলো তাহলে এগুলা মনে রাখলে অটোমেটিক্যালি করে ওগুলা পাস্টে হয়ে গেলে দূরে চলে যাবে। সো আমরা ক্যারি করতে পারবো। তো আমরা চলে আসি যে ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আছে এগুলা কিভাবে করে আমরা একটু মনে রাখবো। আমরা একটা ছন্দ আরেকটা নিয়ে নিতে পারি, এটা আমাদের এ নিউ সাকসেস বইও আছে। জাস্ট খালি একটু বুঝায় দেওয়ার জন্য আমাদের বইটা ঠিক কীরকম ভাবে তোমাদেরকে গুরুত্ব রাখবে। আধুনিক যুগটা ডিশ অ্যান্টেনা এবং হুজুগে প্রেমের পাগল। আধুনিক যুগটা
একটা ডিশ অ্যান্টেনা এবং হুজুগে প্রেমের পাগল। তাহলে আধুনিকের আ থেকে হলো আমাশয়, তাহলে এগুলো সবগুলাই কি ব্যাকটেরিয়া জনিত রোগ, মনে রাখবো আমরা ব্যাকটেরিয়া জনিত রোগ বা ব্যাকটেরিয়া রিফর্মড ডিজিজেস, ব্যাকটেরিয়া জনিত রোগ। এগুলি সব কোথায় দেওয়া আছে? এই নিউ সাকসেস বই দেওয়া আছে। আমাশয়, ধু থেকে কি ধনুষ টঙ্কার, ধু থেকে ধনুষ টঙ্কার। নি থেকে নিউমোনিয়া, নি থেকে নিউমোনিয়া। ক থেকে কি কলেরা। যুগটা যক্ষা। গ থেকে গনোরিয়া। ট থেকে টাইফয়েড। ডিস থেকে ডিপথেরিয়া। দন্তাস থেকে সিফিলিস। অ্যান্টেনা থেকে অ্যানথ্রাক্স। অ্যান্টেনা থেকে অ্যানথ্রাক্স। এবং এর ব থেকে বোটুলিজম। হুজুগের হ থেকে হুপিং কাশি, হুপিং কাশি। বর্গীয় জ থেকে জন্ডিস। গ থেকে গ্যাস গ্যাংগ্রিন বা পেট ফাঁপা, গ্যাস গ্যাংগ্রিন। প্রেমের প থেকে হইল প্লেগ। ম থেকে মেনিনজাইটিস। র থেকে রিউমেটিক ফিভার বা বাত জ্বর। পাগলের প আর গ থেকে কিছু নয়, ল থেকে হইল লেপোর্সি, লেপোর্সি বা কুষ্ঠ বা মাংস পচারক, লেপোর্সি বা কুষ্ঠ মানুষের মাংস পচে। তো এগুলা পুরোটাই কি ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আছে এগুলার একটা শর্ট ফর্ম। আমরা একটু সুন্দর করে এগুলাকে মনে রাখতে চাইলে খুব ইজিলি ক্যারি করতে পারবো। এই যে একটু আগে আমরা দেখলাম যে ব্যাকটেরিয়া আমাদের হচ্ছে ভাইরাস জনিত রোগগুলো এবং এবার ব্যাকটেরিয়া জনিত রোগগুলো আমরা একটা যদি মনে রাখতে পারি, এই নিউ সাকসেস বইয়ের মধ্যে খুব সুন্দর করে ট্রিক্স দেওয়া আছে এবং এই রিলেটেড কি কি কোয়েশ্চেন আসতে পারে কোয়েশ্চেনগুলো নিয়ে কিছু ধামাকা এমসিকিউ দেওয়া আছে। যেই ধামাকা কয়েকটা আমরা মনে রাখতে পারলেই আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কাঙ্ক্ষিত কলেজটা খুব ইজিলি পেয়ে যাব। সো আমরা এটা যদি ইরেজ করে দিয়ে পরবর্তী টপিকটা পড়াই, সো একটু মাথায় রাখবো এই পরবর্তী টপিকটা পড়ায় ফেলার। ওকে, সো এক নজরে বলছে কি কি প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান বলা হয় কাকে। এবার আমরা চলে আসলাম আমাদের কোষ অধ্যায়ে। কোষ এবং অঙ্গাণুর ক্ষেত্রে প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান কারা? ডিএনএ। প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট বলা হয় কাকে? আরএনএ। প্রোটিন তৈরির কাঁচামালকে অ্যামিনো অ্যাসিড। এবার পরীক্ষায় কিন্তু কার কোশ্চেন ছিল যে প্রোটিন তৈরির কর্মী বা এই ধরনের কিছু ছিল, একটা এনজাইম। প্রোটিন তৈরির যন্ত্র ছিল রাইবোজোম। ডিউতে পরীক্ষা কোশ্চেন ছিল যে মাস্টার মলিকুল বলা হয় কাকে? উত্তর হলো জিনোমকে। মাস্টার, হু ইজ কল দ্য মাস্টার মলিকিউল অফ পার্টস। তো এটা সবাই মনে করতেছে এটা উত্তর কি হবে? ডিএনএ হবে নাকি? মাস্টার মলিকুল বলা হয় কাকে? মাস্টার মলিকুল বলা হয় জিনোমকে। তো আমরা এটা একটু মাথায় রাখবো যে প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান ডিএনএ, প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট আরএনএ, প্রোটিন তৈরির কাঁচামাল অ্যামিনো অ্যাসিড, প্রোটিন তৈরির কর্মী এনজাইম অ্যান্ড প্রোটিন তৈরির যন্ত্র হলো রাইবোজোম। এই পাঁচটা থেকে একটা কোশ্চেন আসবে। সো খুব ভালো মতো করে এটা মুখস্থ রাখবো যাতে করে আমরা পরীক্ষার জন্য কি হয় খুব ইজিলি আমরা গ্রেড করতে পারি। এর মাঝে আমরা দেখি এই কোশ্চেনটা একবার এসেছিল, আমরা একবার ইতোমধ্যে এই কোশ্চেনটা পেয়েছি। প্রোটিন তৈরির কাঁচামাল, এই কোশ্চেনটা ন্যাশনালে দুইবার এসেছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা এসেছে এবং চিটাগং বিশ্ববিদ্যালয় সহ জিএসটিতে পরীক্ষা হচ্ছে। প্রোটিন তৈরির যন্ত্র বলা হয়, উত্তর হলো রাইবোজোমকে। তোমাদের জন্য কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের কমেন্ট সেকশনে লিখবে যে দেহের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটিকে? দেহের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটিকে? কমেন্ট সেকশনে উত্তর দিয়ে জানাবে। এবং কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? দেহের ট্রাফিক পুলিশ এবং কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? তোমরা উত্তর দিয়ে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, আমরা এতক্ষণ একটু আগে যা দেখছিলাম নিচের কোনটি মাস্টার মলিকুল নামে পরিচিত? উত্তরটা তোমাদের কোনো দেয়া আছে, তো তোমরা ইজিলি পারবা গ্র্যাব করতে। তো আমি যদি তোমাদের এই উত্তরটাতে বাধা হয়ে দাঁড়াই তাহলে তোমাদের কি হবে তোমরা কি একটু বলতে পারবে যে কোনটি মাস্টার মলিকুল নামে পরিচিত? একটু কমেন্টে জানাও কোনটি মাস্টার মলিকুল নামে পরিচিত। এবং মানুষের ডিএনএর খণ্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাসকে কি বলা হয়? এটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। তো এটাও এক্স কোয়েশ্চেন
আদার ইউনিভার্সিটি থেকে এসেছে। সো এই যে রিলেটেড কোয়েশ্চেনগুলা আমাদের কিন্তু এগুলা মোটামুটিভাবে এনিউ সাকসেসে খুব সুন্দর করে লিপিবদ্ধ করা আছে। জাস্ট আমরা অধ্যায় ভিত্তিকভাবে এই কোয়েশ্চেনগুলো কিছু মুখস্থ করতে পারলে আমাদের জন্য একটা খুব চমৎকার ফলপ্রসূ কিছু আসবে। পরে চলে আসি, কোষের 90%, 90%, শতকরা 90% আরএনএ থাকে কোথায়? উত্তর হলো সাইটোপ্লাজমে। তাহলে কোষের 90% আরএনএ বিদ্যমান সাইটোপ্লাজমে, মনে রাখবো এটা আমরা। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সংযুক্তকারী তন্তুর নাম কি? উত্তর হলো ট্রাকশন ফাইবার। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ট্রাকশন ফাইবার। এটা আমরা খুব ইজিলি গ্র্যাব করার চেষ্টা করবো এটাকে। ওকে, পরে চলে আসি, কোষ বিভাজন বলছে। কোষ বিভাজন এই যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে, এখানে আমাদের মোট মাইটোটিক বিভাজক অর্থাৎ মাইটোটিক বিভাজনে 5টা অংশ রয়েছে। প্রতিটার নিকনেমগুলো, প্রোফেজের নিকনেম কি? দীর্ঘস্থায়ী পর্যায়। এক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো দিয়ে আমাদের এনিউ সাকসেস বইটা সাজানো হয়েছে এবং তারই আলোকে আমাদের এই ক্লাসে আমরা এই স্লাইডগুলো এখন পড়ছি। বলছে প্রতিটি ক্রোমোজোম হতে 2টি করে ক্রোমাটিড তৈরি হয়। পর্যায় শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে। ওকে, তারপরে কি বলছে? স্বল্পস্থায়ী পর্যায় বলা হয় কোনটিকে? উত্তর হলো প্রোমেটাফেজ। এখানে কি কি আছে? যেমন বলতেছে এখানে সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয় কোথেকে? অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয় নিচের কোনটি থেকে? উত্তর হলো প্রোমেটাফেজ। এটা মাথায় রাখবো আমরা, অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয় প্রোমেটাফেজ থেকে। ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোথায়? তাহলে প্রোমেটাফেজ ধাপে। পরের ধাপে মেটাফেজকে বলা হচ্ছে কি মধ্য পর্যায়ে। এখানে কি হয়? খাটো ও মোটা দেখায়। কোন ধাপে? ক্রোমোজোমগুলোকে। তাহলে ক্রোমোজোমগুলোকে মোটা ও খাটো দেখায়, এটা কোন ধাপ? উত্তর হলো মেটাফেজ। পরীক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই সব তথ্যগুলো সন্নিবেশ বই থেকে জাস্ট মডারেট পার্টসগুলো নিয়ে আমাদের এনিউ সাকসেস বইয়ের মধ্যে ক্যারি করা আছে। প্রতিটি সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্ত হয় দুটি, বলছে যে অপত্য সেন্ট্রোমিয়ারের সৃষ্টি করে। এরপরে মেটাফেজ, মেটাফেজকে বলছি কি আমরা? মধ্য পর্যায়। এই ধাপে শুধুমাত্র বিলুপ্তির শুরু। তাহলে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোন ধাপে? উত্তর হলো মেটাফেজ ধাপে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো ও মোটা দেখায় কোন ধাপ? উত্তর হলো মেটাফেজ। সো আমরা এই দুইটাকেও ক্লিয়ারলি মুখস্থ রাখার চেষ্টা করব। চলে আসবো অ্যানাফেজ বা গতি পর্যায়ে। এটাতে ইম্পর্টেন্ট, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী VLJI, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক 4 ধাপে সাজানো যায়। পরীক্ষার জন্য কিন্তু আকৃতিগুলো ইম্পর্টেন্ট। সেন্ট্রোমিয়ারের অবস্থান, সেন্ট্রোমিয়ারের অবস্থান, এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী অ্যানাফেজটা কত পর্যায়ে, এটা কিন্তু পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। এটা একটু ভালো মতো করে পড়বো। টেলোফেজ, টেলোফেজ কি বলতেছে? ক্রোমোজোমগুলো সরু ও দীর্ঘ হয় কোন ধাপে? উত্তর হয় টেলোফেজ ধাপে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে কোন ধাপে? এটা হলো টেলোফেজ ধাপে। সো এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। পরে চলে আসি, এতক্ষণ ধরে যেগুলা পড়লাম এর থেকে আমরা কিছু কিছু এমসিকিউ ট্রিক আউট করলাম। আর সবচেয়ে বেশি এমসিকিউ দেওয়া আছে এনিউ সাকসেসে। তো এখানে আমরা উত্তর করার চেষ্টা করি। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলে? কোষ বিভাজনের ফলে নতুন কোষকে বলা হয় কি? অপত্য কোষ। কি বলা হয়? অপত্য কোষ। অপত্য শব্দের অর্থ কি? নতুন কোষ। অপত্য শব্দের অর্থ হলো কি? নতুন কোষ। তাহলে খেয়াল রাখবো, কোষ বিভাজন হয় কোত্থেকে? ওটা হলো MC অর্থাৎ মাদার সেল থেকে। এম থেকে মাদার, সি থেকে সেল। মাদার সেল থেকে কি হয়? ডটার সেল। ডটার সেল মানে কি? অপত্য কোষ বা নতুন কোষ। তাহলে উত্তর কি হবে? ডটার সেল। তাহলে কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলা হয়? উত্তর হলো ডটার সেল। ক্যান্সার কেন হয়? ক্যান্সার জিনিসটা কেন হয়? আমরা জানি যে মাইটোটিক বিভাজনটা অস্বাভাবিক প্রক্রিয়ায় বাড়লে আমাদের কি হয়? ক্যান্সার হয়। তাহলে ক্যান্সার মানে কি? ধরো আমাদের ব্লাড ক্যান্সার হলো, ব্লাড ক্যান্সারে কি হয়? ব্লাডের যে সেলগুলো আছে এগুলার অস্বাভাবিক বিভাজন হয়। আমাদের ফুসফুস ক্যান্সার হইলো, ফুসফুসের যে অংশগুলো আছে এগুলো সবগুলার অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণটা বৃদ্ধি পেয়ে যায়। এই যে বৃদ্ধি হয়ে যায়, নিয়ন্ত্রণটা ব্রেক হয়ে যায়, রেকলেস হয়ে যায়, এটাকে বলা হয় কি? অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোলড মাইটোসিস। তাহলে ক্যান্সার কেন হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য। তার মানে আমাদের শরীরের কোনো অংশের যদি অস্বাভাবিক কোষীয় বৃদ্ধি বা কোষীয় বিভাজন হয়, বৃদ্ধি মানে তাহলে তো ভাই বড় হইল না, বিষয়টা ওরকম না। ভিতরের যে অঙ্গাণুগুলো আছে এগুলোর মধ্যে কি? অস্বাভাবিক বিভাজন। এবং অনেক সময় একটা টিউমার থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। সো এই যে কোনো জিনিসকে আমরা হেলাফেলা করা উচিত নয়। তাহলে বলতেছে অনিয়ন্ত্রিত মাইটোসিস মূলত হয় কেন? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে মূলত কি হয়? উত্তর হলো ক্যান্সার। তাহলে ক্যান্সার হয় কিসের জন্য? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে। এটাকে আমরা মাথায় রাখবো। সো উত্তর গেল দুটো।
এরপরে বলছে নিচের কোনটি দীর্ঘস্থায়ী পর্যায়? সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হলো প্রোফেজ। প্রোফেজকে মাথা রাখবো। নিচের কোনটি দীর্ঘস্থায়ী পর্যায়? উত্তর হলো প্রোফেজ। ক্রোমোজোমের সমতা রক্ষা করে কোনটি? উত্তর হলো মাইটোসিস। কারণ এটাকে কি বলা হয়? সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন। ইকুয়েশনাল সেল ডিভিশন, ইসিডি বলা হয়। ক্রোমোজোমের সমতা রক্ষা করে মাইটোসিস বিভাজন। আর হ্রাসমূলক বা রিডাকশনাল বিভাজন বলা হয় কোনটিকে? এটা হলো মিওসিসকে। মিওসিসকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন। তাহলে এই জিনিসগুলা নিয়ে যে কোয়েশ্চেনগুলা, এগুলা সব আমাদের এ নিউ সাকসেস বইয়ে রয়েছে। আমরা বইটা যদি সবাই মোটামুটি কালেক্ট করে ফেলতে পারি, আলহামদুলিল্লাহ পেনাসিয়া পাবলিকেশনসের এই বইটা পড়লে আমাদের কাঙ্ক্ষিত এই নিউর যে কলেজ আমরা সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। পরের কোয়েশ্চেন, কোনটিকে গতি পর্যায় বলা হয়? খুবই সহজ কোয়েশ্চেন, অ্যানাফেজ। হ্যাঁ, অ্যানাফেজকে বলে গতি পর্যায়। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায়? এটা হলো আমাদের গতি পর্যায়, তাহলে অ্যানাফেজে। পরে কোশ্চেন, কোষ বিভাজন ছিল সব কিছু মিলে। আচ্ছা, এগুলো সবগুলো আবার রিপিটেড পার্টিকেল সব। ওকে, সো আমাদের সব রিপিটেড আর্টিকেলসগুলি চলে গেল। এখন আমাদের এরপরে আমরা আরও কিছু চমকপ্রদ অংশ নিয়ে চলে আসব। নেক্সট ক্লাসে তোমরা আবার চোখ রাখবা। এই নেক্সট ক্লাসে আমরা এই আমাদের এনিউর আরও কিছু চমকপ্রদ অধ্যায় নিয়ে যেই যে টপিকগুলো সাজানো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সাথেই থাকো আমাদের। আসসালামু আলাইকুম।